চর্মরোগ বর্তমানে ঘরে ঘরে একটা ভয়ঙ্কর বিড়ম্বনার নাম। চর্মরোগের পরিধি অত্যন্ত ব্যাপক, কারণ এর কার্যকারিতার উপর ভিত্তি করে অনেকগুলো ভাগে একে ভাগ করা হয় এবং প্রতিটি ভাগে অনেকগুলো চর্মরোগ রয়েছে। ফলে প্রতিটি চর্মরোগ নিয়ে আলাদা আলাদা ভাবে আলোচনা করলে সেটি ভালো হয়, কিন্তু সেটি অনেক দীর্ঘ একটি প্রক্রিয়া, অনেকগুলো ডিজিজ রয়েছে। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব চর্মরোগ সম্পর্কে একটি সাধারণ ধারণা দিয়ে সবচেয়ে প্রচলিত যে চর্মরোগ, সংক্রমণজনিত চর্মরোগ, সেটি নিয়ে আলোচনা করে সে সম্পর্কে ব্যবস্থাপনা বা ঔষধের কথা বলবো। তাহলে প্রথমে আমরা জানি যে চর্মরোগ কি। চর্মরোগ হচ্ছে আমাদের চর্ম বা স্কিন বা ত্বকের যে কোনো স্ট্রাকচারাল বা গঠনগত অথবা ফাংশনাল বা কার্যগত অস্বাভাবিকতা বা ত্রুটি। সেটি সাধারণত ইনফেকশন বা সংক্রমণ, ইনফ্ল্যামেশন, প্রদাহ, জেনেটিক মিউটেশন বা জেনেটিক ত্রুটি, অটোইমিউন ডিসঅর্ডার বা ইমিউন মেডিয়েটেড, তারপরে পরিবেশগত বা এনভায়রনমেন্টাল এবং মেটাবলিক কারণে হতে পারে। তাহলে যে প্রতিটি বিষয় বললাম আমি, এই প্রতিটি বিষয় কিন্তু চর্মরোগের একটা বেসিক কারণ এবং এর উপর ভিত্তি করে চর্মরোগের ভাগগুলো করা হয়। তাহলে আমরা বুঝলাম যে চর্মরোগ বা ত্বকের রোগটি আসলে একটা গঠনগত ত্রুটিও হতে পারে বা ফাংশনাল ত্রুটিও হতে পারে। এটি সংক্রমণের জন্য হতে পারে, জিনগত ত্রুটির জন্য হতে পারে, অটোইমিউন ডিসঅর্ডারের জন্য হতে পারে, পরিবেশগত কারণ অথবা মেটাবলিক কারণও হতে পারে। তাহলে এই চর্মরোগকে যদি আমরা আরেকটু মেডিকেল টার্মে বা প্যাথোফিজিওলজিক্যাল টার্মে বুঝি, তাহলে এখানে কি পরিবর্তনটা ঘটে সেটি হচ্ছে, আমরা জানি চর্মের যে একেবারে বাইরের লেয়ার বা বেরিয়ার, সেটি যদি ডিসফাংশন হয় বা সেটি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বাইরে থেকে অ্যালার্জেন, তারপরে বিভিন্ন রকমের প্যাথোজেন বা বিভিন্ন রকমের ইরিটেন্ট এটা শরীরের ভিতরে বা চামড়ার ভিতরে সহজে প্রবেশ করতে পারে, যেমন অ্যাটোপিক ডার্মাটাইটিস, তারপরে কন্টাক্ট ডার্মাটাইটিস, এগুলো হচ্ছে এর উদাহরণ। এর বাইরে হচ্ছে প্রদাহ, ইনফ্ল্যামেশন বা ইমিউন ডিসফাংশন। অনেক সময় ইমিউন সিস্টেম অতিরিক্ত অ্যাক্টিভ হয় বা হাইপার অ্যাক্টিভ হয়ে নিজের সেলকে আক্রমণ করে, তার ফলে সেখানে প্রদাহ তৈরি হয়। যেমন এটার উদাহরণ হচ্ছে সোরাইসিস, তারপর হচ্ছে সোরাইসিস এবং সিস্টেমিক লুপাস, তারপরে পেমফিগাস ভালগারিস, এগুলো হচ্ছে অটোইমিউন মেডিয়েটেড বা ইমিউন মেডিয়েটেড স্কিন ডিজিজের উদাহরণ। এবার ইনফেকশন, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, পরজীবী সংক্রমণের কারণে স্কিনের যে লিজন তৈরি হয় এবং সেই লিজন থেকে পরবর্তীতে চুলকানি, ক্ষত, অন্যান্য যে লক্ষণগুলো, উপসর্গ, সেগুলো দেখা দেয়, যেমন ইমপেটিগো, হার্পিস জোস্টার, তারপরে ডার্মাটোফাইটিস, এগুলো হচ্ছে এর উদাহরণ। তারপরে জেনেটিক ডিফেক্ট, জিনগত সমস্যা থাকলেও যেমন স্ট্রাকচারাল প্রোটিন নষ্ট হয়ে যেতে পারে, যেমন কোলাজেন বা কেরাটিন বিকৃত হয়ে, যেমন এটা হচ্ছে এপিডার্মোলাইসিস বুলোসা, ইকথিওসিস ভালগারিস, এগুলো হচ্ছে জেনেটিক মিউটেশন জনিত চর্মরোগের উদাহরণ। তারপরে নিওপ্লাস্টিক বা ট্রান্সফরমেশন, যেমন আনকন্ট্রোল সেল গ্রোথ, এগুলো বিনাইন বা মেলিগন্যান্ট হতে পারে, যেমন স্কার, তারপরে বেসাল সেল কার্সিনোমা, মেলানোমা, এগুলো হচ্ছে এর উদাহরণ। এর বাইরে কিছু ভাস্কুলার বা মেটাবলিক চেঞ্জের জন্য হতে পারে, যেমন যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ডায়াবেটিস থাকলে ডায়াবেটিক আলসার তৈরি হতে পারে, তারপরে স্ট্যাসিস ডার্মাটাইটিস হতে পারে। তার মানে হচ্ছে চর্মরোগের মূল যে কার্যকরণ, সেই কার্যকরণের উপর ভিত্তি করেই চর্মরোগগুলোকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়। তো আমি প্রতিটি ভাগের বিস্তারিত আলোচনা করছি না এবং প্রতিটি চর্মরোগের আলাদা নাম ধরে ধরেও আলোচনা করব না। প্রথমে বলেছি আজকে আলোচনা করব শুধুমাত্র সংক্রমণজনিত যে চর্মরোগ, তার সম্পর্কে একটি প্রাইমারি ধারণা দিব এবং তার চিকিৎসা নিয়ে বলবো। তাহলে সংক্রমণজনিত চর্মরোগ মানে হচ্ছে বাইরে থেকে জীবাণুর সংক্রমণের ফলে স্কিনের যে গঠনগত বা ফাংশনাল যে ত্রুটি হয়, তার জন্য যে কষ্টকর লক্ষণ তৈরি হয়, সেগুলোই হচ্ছে সংক্রমণজনিত চর্মরোগ। তাহলে সংক্রমণজনিত চর্মরোগের উদাহরণ, সংক্রমণ কি কি সংক্রমণ হতে পারে? ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে, যেমন ইমপেটিগো, এটি স্টেফাইলোকক্কাস অরিয়াস অথবা স্টেফাইলোকক্কাস পায়োজেনাস এর জন্য হতে পারে। এটা ছোটখাটো কোনো কাটা ছেঁড়া আঘাত বা স্কিনের কোনো র্যাপচার থাকলে সেখান দিয়ে ঢুকে যেতে পারে। শিশুদের মুখমণ্ডল, হাত পায়ে এটা প্রচুর পরিমাণে দেখা যায়। প্রথমে ছোট ছোট ফোসকা পড়ে এবং তা ফেটে যায়, তারপরে ভিতর থেকে হলুদাব যে মিউকাস বা পুজ যেটাই হোক সেটা বের হয়, প্রচুর চুলকানি হয় এবং সারা শরীরে ছড়িয়ে পড়ে, এটা হচ্ছে ইমপেটিগো। তারপরে সেলুলাইটিস, সাধারণত স্টেফাইলোকক্কাস এর জন্য সংক্রমণের জন্য হতে পারে। এটা সাবকিউটিনিয়াস লেয়ারে ঢুকে যায় এবং উপরের দিকে সামান্য ক্ষত বা লালচে ভাব দেখা যায়, কিন্তু প্রচুর ব্যথা হয় তীব্র এবং ব্যথাটি খুব গভীর থেকে অনুভব হয়। এর বাইরে যেমন লেপ্রোসি বা এটাকে হ্যানসেন ডিজিজ বলা হয়, এটা মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রির সংক্রমণজনিত কারণে হয়।
ত্বকে অসার এক ধরনের তৈরি হয়, পিগমেন্টেশনের প্রবলেম হয়, এবং এখানে তেমন কোনো চুলকানি থাকে না, সংবেদনশীলতা নষ্ট হয়ে যায় এবং স্কিনটা মোটা হয়ে যায়। এগুলো বললাম ব্যাকটেরিয়া সংক্রমণজনিত চর্মরোগ। এর বাইরে ভাইরাল সংক্রমণজনিত বা ভাইরাস সংক্রমণজনিত চর্মরোগ হচ্ছে যেমন হার্পিস সিমপ্লেক্স। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এটা আমরা জানি যে একটি যৌন বাহিত রোগ, ভাইরাস যৌন সংস্পর্শের মাধ্যমে এটি ছড়ায়। মুখমণ্ডলে বা যৌনাঙ্গের আশেপাশে ছোট ছোট বেদনাদায়ক ফোস্কা হয়, ফোস্কুরির মধ্যে জ্বালা পোড়া করে প্রচুর চুলকায় এবং এটা বারবার হতে থাকে। এরপরে হচ্ছে হার্পিস জোস্টার, সাধারণত যাদের চিকেন পক্স হয়, এই চিকেন পক্স এর যে ভাইরাস সেটি মূলত শরীরে সুপ্ত অবস্থায় থেকে যায়, পরবর্তীতে যদি আবার ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় তখন এটি চর্মরোগ আকারে প্রকাশ পায়। তারপরে যেমন আমরা জানি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য আচিল হয়। আচিলের সাথে প্রায় সবাই পরিচিত। আচিল হচ্ছে শরীরের স্কিনের এক ধরনের বাড়তি উদ্ভিদ, যেটা শক্ত বা নরম বা অমসৃণ থাকে, সেটা আলাদা করে স্পর্শ করা যায়, ধরা যায়। আচিলটা সাধারণত উপদ্রববিহীন থাকে, হয়তো সেটা কেটে গেলে ফেটে গেলে রক্ত বেরোতে পারে, এর বাইরে তেমন কোনো উপদ্রব থাকে না, দেখতে অসুন্দর। সেজন্য এক ধরনের হয়তো দৃশ্যমান জায়গায় আচিল হলে সেটি সৌন্দর্য নষ্ট হয়, ফলে এটা নিয়ে সবাই সাধারণভাবে উদ্বিগ্ন থাকে। তবে বেশি পরিমাণে আচিল হয়ে গেলে সেটা জীবনযাপনকেও প্রভাবিত করে। এরপরে রয়েছে যেমন মোলাস্কাম কন্টাজিওসাম, এটা হচ্ছে পক্স ভাইরাসের কারণে, সংক্রমণের কারণে হয়। এটাও সরাসরি যৌন সংক্রমণজনিত, যৌন সংক্রমণে সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। এটা ছোট ছোট গোলাকার এক ধরনের দাগ হয় বা মোমের মতো উচ্চ দানা তৈরি হয় এবং মাঝখানে ছোট গর্ত বা ডিম্পল থাকে। সাধারণত বাচ্চাদের শরীরে বা জেনিটাল এরিয়াতে এটা হয়, মোলাস্কাম কন্টাজিওসাম। এর বাইরে খুবই কমন যেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশনের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে রিংওয়ার্ম বা দাউদ। দাউদ বর্তমানে খুবই একটা মারাত্মক সমস্যা, প্রায় প্রতি ঘরে ঘরে এই সমস্যাটি থাকে। তো এটা একটি ফাঙ্গাল জনিত চর্মরোগ। আর দাউদের বিষয়টা সবাই জানি যে প্রথমে রিংওয়ার্ম, এটাকে রিংওয়ার্ম বলা হয় এই জন্য যেটা প্রথম গোলাকার হিসাবে আবির্ভূত হয়, প্রথম দেখা দেয়, এবং গোল যে সার্কেলটা থাকে সেই সার্কেলের মধ্যে উদ্ভিদ দেখা দেয়, মাঝখানটা তুলনামূলকভাবে ফ্রি থাকে, পরিষ্কার থাকে, এবং পরবর্তীতে এটা চুলকানোর ফলে এবং এটি ছড়িয়ে পড়ে, তারপরে সেই পুরো জায়গাটি, বৃত্তটাই কিন্তু ভরাট হয়ে যায় এবং পরবর্তীতে এটি আর রিং শেপ থাকে না, এবড়ো থেবড়ো হয়ে যায় এবং শরীরে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। তারপরে প্যারাসাইট জনিত যে চর্মরোগ, সেটিও খুব গুরুত্বপূর্ণ। যেমন প্যারাসাইটের মধ্যে সবচেয়ে বর্তমানে ভয়াবহ চর্মরোগ হচ্ছে স্ক্যাবিস, যেটা মূলত সার্কোপেটস স্ক্যাবি বা মাইট দ্বারা সংক্রমিত হয়। এটি শরীরের সংস্পর্শে আসলেই, স্কিনের সংস্পর্শে আসলে এটা ছড়িয়ে পড়ে। সাধারণভাবে প্রচন্ড চুলকায় এবং রাতেই চুলকানি বেড়ে যায়, আঙ্গুলের ফাঁকে বা কবজির ফাঁকে, বিভিন্ন ভাঁজ জায়গাগুলোতে এই স্ক্যাবিসটা বেশি দেখা যায় এবং এটি প্রচুর চুলকায় এবং প্রচুর ছোঁয়াচে, এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং ফ্যামিলির একজনের হলে আরো অনেকের মধ্যে এটি ছড়িয়ে পড়ে এবং বারবার এটি হতে থাকে। কারণ দেখা গেল একজন ওষুধ খাচ্ছে, অন্যরা খাচ্ছে না, ফলে দেখা গেল সে সুস্থ হওয়ার পরে আবার অসুস্থ জনের কাছ থেকে আবার তার কাছে ফিরে আসে। ফলে এইভাবেই চক্রাকারে স্ক্যাবিসের সমস্যাটি দীর্ঘদিন যাবৎ ফ্যামিলিতে বা সারাউন্ডিং লোকজনের মধ্যে এটি চলতে থাকে। তো এগুলো হচ্ছে মূলত সংক্রমণজনিত চর্মরোগ। এর বাইরে আরো অনেক ধরনের চর্মরোগ রয়েছে। আমি শুরুতে বলেছিলাম ইমিউন সিস্টেমের জনিত চর্মরোগ রয়েছে, তারপরে মেটাবলিক চর্মরোগ রয়েছে, এনভায়রনমেন্টাল চর্মরোগ রয়েছে, তারপরে জেনেটিক কারণে চর্মরোগ হতে পারে। তো সেগুলো আলাদা আলাদা যেহেতু পয়েন্ট, সেগুলো নিয়ে আমি পরবর্তীতে অন্য ভিডিওতে আবার আলোচনা করব, প্রতিটি পার্ট ধরে ধরে। তো আজকে সংক্রমণজনিত যে সমস্ত চর্মরোগের কথা আমি বললাম, সেটি ব্যাকটেরিয়া সংক্রমণজনিত, ভাইরাস সংক্রমণজনিত, ফাঙ্গাল সংক্রমণজনিত, তারপর প্যারাসাইট সংক্রমণজনিত। এই সংক্রমণজনিত চর্মরোগের ক্ষেত্রে চিকিৎসার আমাদের প্রধান লক্ষ্যবস্তু হচ্ছে এই সংক্রমণটা রোধ করা। তার মানে হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি রয়েছে এমন প্লান্ট মেডিসিন নির্বাচন করতে হবে, যে সমস্ত প্লান্ট মেডিসিনের মধ্যে এমন ফাইটোকেমিক্যাল আছে যেগুলো এই সমস্ত জীবাণু নাশক। তাহলে এক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন গুলো, প্লান্ট মেডিসিন গুলো খুব কমন। তারপরেও আলাদা দুই একটি মেডিসিনকে আলাদা করা যায়, যেগুলো যে স্পেসিফিক ভাবে অ্যান্টিভাইরাল বা স্পেসিফিক ভাবে অ্যান্টিব্যাকটেরিয়াল, এইভাবে আলাদা করা যায়। কিন্তু সাধারণত আমরা এটাকে অ্যান্টিমাইক্রোবিয়াল বলি, অর্থাৎ যে কোনো ধরনের সংক্রমণের বিরুদ্ধে এগুলো কাজ করতে পারে। তো সেরকম অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টির মেডিসিন হচ্ছে চর্মরোগের সাথে রিলেটেড। সেগুলো হচ্ছে যেমন ক্যালেন্ডুলা অফিসিনালিস,
তারপরে অ্যাজাডিরিকটা ইন্ডিকা, ইচেনেশিয়া অ্যাঙ্গাস্টিফোলিয়াম, তারপরে বিশেষ করে ভাইরাল ইনফেকশনের জন্য রয়েছে যেমন ম্যালিসা অফিসিনালিস, থুজা অক্সিডেন্টালিস, হাইপেরিকাম পারফুলেটাম। তারপরে ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে হাইডাস্টিস ক্যানাডেন্সিস, অ্যাজাডিরিকটা ইন্ডিকা। প্যারাসাইটের ক্ষেত্রে সিনোরন ডাকটেলন, যেটাকে আমরা দুর্বাঘাস হিসেবে জানি, তারপর আর্টিমিসিয়া আনুয়া। তাহলে মোদ্দা কথা হচ্ছে এই মাইক্রোবিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল এবং ইমিউন বুস্টার, এই দুটি বিষয় গুরুত্ব দিয়ে আমাদের মূলত এই ইনফেকশাস চর্মরোগের ট্রিটমেন্ট করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা 2-3টি মেডিসিন খাবার জন্য দিতে পারি এবং একটি মেডিসিন বা অল্টারনেট করে আমরা 1-2টি মেডিসিনকে আমরা বাহ্য প্রয়োগের জন্য দিতে পারি সংক্রমিত এরিয়াতে ব্যবহার করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা যদি একজন পেশেন্টকে অ্যাজাডিরিকটা ইন্ডিকা, ইচিনিশিয়া অ্যাঙ্গাস্টিফোলিয়াম খেতে দিই, তাহলে আমরা তাকে ক্যালেন্ডুলা অফিসিনালিস বাহ্য প্রয়োগ বা ক্ষত স্থানে বা আক্রান্ত স্থানে লাগানোর জন্য দিতে পারি। সেটা অবশ্যই মাদার টিংচারটা কিছু পানির সাথে ডাইলিউট করে আমরা লাগানোর জন্য, তুলা দিয়ে মুছে দেওয়ার জন্য দিতে পারি। তাহলে প্রধানত এই ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং ইমিউন বুস্টার মেডিসিন দিতে হবে। তো সেই কাজগুলো করতে পারে যে মেডিসিন, সেগুলো যদি আমি বলি তাহলে অ্যাজাডিরিকটা ইন্ডিকা, হাইডাস্টিস ক্যানাডেন্সিস, ইচিনেশিয়া অ্যাঙ্গাস্টিফোলিয়াম, তারপরে হাইপেরিকাম পারফুলেটাম, বারবারিস একুইফোলিয়াম, তারপরে অল্প মাত্রায় সোরালিয়া কর্ডিফোলিয়াম। এই মেডিসিন গুলো আমি 5-6টি মেডিসিনের নাম বললাম। আমরা সাধারণত একসাথে 2 বা 3টি মেডিসিন দেওয়া সমীচীন। তো সেই ক্ষেত্রে আমরা 3টি মেডিসিন দিলে, একটি মেডিসিন খাবার আগে পরের বিবেচনার ক্ষেত্রে আমরা যেগুলো অ্যালকালয়েড মেডিসিন, অর্থাৎ যেগুলো অনেক বেশি তেতো, সেগুলো হয়তো আমরা খাবার পরে দিব, আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে দিব। অন্য যেগুলো তুলনামূলক কম তেতো সেগুলো তো আমরা খাবার আগে দিতে পারি। তাহলে একটি মেডিসিন খাবার আগে, 2টি খাবার পরে দিলে, এবং প্রতিটি মেডিসিনের মাঝখানে অবশ্যই 10-20 মিনিট বা আধা ঘন্টা সময় গ্যাপ দিয়ে আমরা খেতে দিব। আর কিছু বাহ্য প্রয়োগের ক্ষেত্রে একবার হয়তো আমরা ক্যালেন্ডুলা দিতে পারি, পরবর্তীতে আমরা অ্যাজাডিরিকটা দিতে পারি, পরবর্তীতে আমরা ইচিনিশিয়া দিতে পারি। তাহলে অভ্যন্তরীণভাবে ইমিউন বুস্ট করবে, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি হিসাবে সংক্রমণের বিরুদ্ধে কাজ করবে। অন্যদিকে বাহ্য প্রয়োগ করলে স্থানীয়ভাবে সংক্রমণ যাতে বৃদ্ধি না ঘটে সেই ক্ষেত্রে সাপোর্ট দিবে। তো এইভাবে যদি আমরা চর্মরোগের, বিশেষ করে সংক্রমণজনিত যে চর্মরোগগুলোর কথা আমি বলেছি সেগুলোর ম্যানেজমেন্ট দেই এবং পেশেন্টদেরকে কিছু হাইজিন মেনটেনের পরামর্শ দিই, তাহলে কিন্তু আমরা এই চর্মরোগ থেকে একেবারে খুব অল্প সময়ে আমরা চূড়ান্তভাবে স্থায়ী আরোগ্য দিতে সক্ষম হব। এর পরবর্তীতে আমি আরেকটি ভিডিওতে বা অথবা 2টি বা 3টি ভিডিওতে আমি অন্যান্য কার্যকারণের উপর ভিত্তি করে যে সমস্ত চর্মরোগ রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সেগুলোর চিকিৎসা নিয়ে বলবো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে। আর আজকের ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং প্রয়োজনীয় মতামত বা পরামর্শ থাকলে সেগুলো আপনারা কমেন্ট করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং ভিডিওটি এখানে শেষ করছি।